এই আইএসএফরা পুলিশের গাড়ি জ্বালিয়েছিল, পুলিশের মাথা ফাটিয়েছিল। এই নওশাদ সিদ্দিকী তো বলছে যে শুভেন্দু অধিকারীকে জেলে ঢোকানো হোক, সেটা আপনারা কেন পারছেন না? এদের পীরের সন্তান বললে হবে না, এ দুজন হচ্ছে পীরের শয়তান। তো আজও বলছি কমরেড আব্বাস। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিলেন যে কোটি কোটি টাকা বিজেপির থেকে নিয়েছে, কোনো ইউটিউবারের বক্তব্য শুনে হোক বা আবারও বললেন যে নিতে পারে, আমি মনে করি মিথ্যা কথার হাফেজও নওশাদের কোনো রকম আমরা কোনোদিন আমাদের ছেলেরা জুতো দেখিয়েছে, ঝাঁটা দেখিয়েছে কিংবা চোর বলেছে? আপনারা তো বলেন যে উন্নয়ন করেছেন। নওশাদ ভাঙড়ে কোনো কাজ করেনি বলে আপনাদের দাবি। আপনি ভাঙড় নিয়ে এত সিরিয়াস কেন, এত অ্যাগ্রেসিভ কেন? আপনি যেমন একজন জনপ্রতিনিধি, একজন বিধায়ক, নওশাদ সিদ্দিকী একজন বিধায়ক এবং তিনি একজন পীরজাদা, আপনি তাকে জঙ্গি বলছেন প্রকাশ্যে কেন? আমি আজও বলছি, আমি অন ক্যামেরা বলছি, এ হচ্ছে জঙ্গিদের লিডার। আমি কথাটা এই কারণে বলছি, আমাদের ভারত মাতাকে রক্ষা করে কারা? ভারতবর্ষের যারা সেনাবাহিনী, সিআইএসএফ, বিএসএফ থেকে তারা। মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, গ্যাসের বিল পেমেন্ট, ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয়। প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে। এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএস পে অ্যাপ ডাউনলোড করুন। যেদিন ভোট গণনা হয় সেদিন কাঠালিয়া স্কুলে 100 জন সেনাবাহিনী ছিল, যারা সিআইএসএফ, বিএসএফ, পাঞ্জাব পুলিশ ছিল 100, তারাও প্রায় একই রকম। তাদের বিরুদ্ধে উস্কানি দিয়ে যেভাবে রাত 8টা থেকে 12টা 1টা পর্যন্ত গুলি চালালো, সারা বাংলার মানুষ দেখেছে। কারগিলের মতো যুদ্ধ হয়েছে। এই একজন অ্যাডিশনাল এসপি গুলিবিদ্ধ হয়েছিল, একজন কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছিল, একজন র্যাপিড অ্যাকশন ফোর্সের যে জওয়ানরা আছে তাদেরকে অপহরণ করা হয়েছিল। এরা কারা? এবং সেই পুলিশের সঙ্গে গুলির লড়াইতে 3 জন মারা গিয়েছিল আইএসএফের। তারা তো ভাঙড়ের সন্তান। তাহলে আমি জঙ্গি বলছি এই কারণে, তাহলে এই সেনাবাহিনীর বিরুদ্ধে যারা লড়াই করেছে তারা তো জঙ্গি। জঙ্গি ছাড়া কেউ লড়াই করে না। আমি সেই কারণে বলছি, আজও বলছি, ও জঙ্গিদের লিডার। ওর যদি বুকের পাটা থাকে আবার কালকের একটা ব্যাংশাল কোর্টে কেস করুক, আমি তৈরি। পুরো পশ্চিমবাংলা জুড়ে বিরোধী বিধায়ক, অর্থাৎ বিজেপির প্রায় 77টা বিধায়ক ছিল। এখন অনেক বিধায়ক আপনাদের দলে চলে এসছে। এখন সঠিক হিসাব হয়তো শুভেন্দু অধিকারীও জানেন না, 65 না 67। কিন্তু এত বিধায়ক, এতগুলো বিধানসভা কেন্দ্র, আপনি ভাঙড় নিয়ে এত সিরিয়াস কেন, এত অ্যাগ্রেসিভ কেন? না দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসটা করি না, আপনারা তো বলেন যে উন্নয়ন করেছেন। নওশাদ ভাঙড়ে কোনো কাজ করেনি বলে আপনাদের দাবি। তাহলে উন্নয়ন করে থাকলে নওশাদ সিদ্দিকী কোনো প্রোগ্রাম করলে তার পাল্টা প্রোগ্রাম পরের দিনই লোকজন জোগাড় করে হাজার হাজার মানুষ নিয়ে। শুনুন, এই প্রোগ্রামটা ছিল আমাদের 1 সপ্তাহ আগে ঘোষিত ছিল। প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ, ফেসবুক দেখবে 1 সপ্তাহ আগে, বিশেষ করে গোটা দেশ জুড়ে যেভাবে বাঙালিদের অত্যাচার হচ্ছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুৎসা করছে, এর বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সভা ছিল। আমরা ওই ছাগলকে কাউন্টার করতে আমরা এই ধরনের জমায়েত আমরা করি না। আমরা ডাকলে 20,000 মানুষ আছে। সেদিন ভাঙড়ের রাজপথে 50,000 মানুষ হেঁটেছে, যেটা স্বাধীনতার পর ভাঙড়ে কখনো এই ধরনের মানুষ বেরিয়ে আসেনি। ওরা যত বেশি এই ধরনের নোংরা কথা বলবে, যত বেশি বাজে কথা বলবে, যত ঔদ্ধত্য অহংকার দেখাবে, তত বেশি ভাঙড় কিন্তু আগামী দিনে গর্জে উঠবে, আরও বেশি মানুষ রাজপথে নামবে। না, যেটা বললাম যে আপনি এতগুলো বিধানসভা, বিজেপির এত বিধায়ক, কিন্তু আপনি একটা বিধানসভা নিয়ে এত সিরিয়াস এবং এত অ্যাগ্রেসিভ কেন? দেখুন, আমি যে কাজটা করি আন্তরিকভাবে করি। আমি যখন যেখানে দায়িত্ব থাকি সেই দায়িত্বটা পালন করা আমার উচিত বলে আমি অন্তত মনে করি। এবং আমি সাতগাছিয়া বলুন, ভাঙড় বলুন, গোসবা বলুন, ক্যানিং বলুন, আমি যেখানেই থাকি আমি সর্বোচ্চ আমারটাকে উজাড় করে দেওয়ার চেষ্টা করি। কোনো অ্যাগ্রেসিভের কোনো বিষয় নয়। আমরা কোনটা অ্যাগ্রেসিভ দেখিয়েছি? ওদের কোনো বিধায়ক নওশাদের কোনো রকম আমরা কোনোদিন আমাদের ছেলেরা জুতো দেখিয়েছে, ঝাঁটা দেখিয়েছে কিংবা চোর বলেছে? ভাঙড়ে যে লোকসভায় ভালো ফলাফল করেছিলেন আপনারা, একেবারে 10-এ 9 গোল দিয়ে দিয়েছেন নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে আপনার যে লোকসভা ইলেকশনে, এই ফল কি ধরে রাখতে পারবেন বিধানসভায়? দেখুন, আরও ভালো রেজাল্ট করব, আমার আত্মবিশ্বাস। ও যত টুপি মাথা দিয়ে প্রতিদিন মিথ্যা কথা বলুক, আমি মনে করি মিথ্যা কথার হাফেজও, মানে বাংলাতে যদি নতুন নতুন শব্দ আমি একদম বলছি মিথ্যা কথার হাফেজও। এবং যদি বাংলাতে যদি কোনো একটা প্রতিযোগিতা হয়, এই যে মিথ্যা কথা বলা, যে সবচেয়ে ভালো মিথ্যা কথা বলতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। আমি মনে করি ভাঙড়ের বিধায়ক 1 নম্বর হবে, ও প্রথম প্রাইজটাও পাবে। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিলেন যে কোটি কোটি টাকা বিজেপির থেকে নিয়েছে, কোনো ইউটিউবারের বক্তব্য শুনে হোক বা আবারও বললেন যে নিতে পারে, সম্ভাবনা রয়েছে। নওশাদ সিদ্দিকী গতকাল প্রেসের সামনে বলেছে যে আমার বাড়িতে বছরে 1 কোটি টাকার শুধু কাঠ পোড়ানো হয়। আচ্ছা, যদি 1 কোটি টাকার যদি কাঠ পোড়ানো হয়, তাহলে কত কোটি টাকা রান্না করা হয়? অন্তত 40-50 কোটি।
মুরিদরা দিয়ে সেই টাকাগুলো কোথা থেকে আসছে? মুরিদ ভক্ত, উনি তো একদম পাবলিক রিপ্রেজেন্টেটিভ। ওনার দাদা, ওনার বাবা, ওনার দাদা কত টাকা ইনকাম আছে? যদি 30-40 কোটি 50 কোটি টাকা হয় বছরে, তাহলে তার ইনকাম ট্যাক্সের ফাইলটা ওপেন করতে পারবে তো? 2, যদি 1 কোটি টাকার বছরে কাট পড়ে, ভাঙড়ের মানুষের জন্য কত কোটি টাকা এখানে খরচ করেছে? ভোটের আগে বলেছিল 21-এর আগে যে আমি হারিয়ে জিতি, এখানে হসপিটাল তৈরি হবে। এই কমরেড আব্বাস বলেছিল। কোথায় সে হসপিটাল? কমরেড আব্বাস মানে কিভাবে? না, এটা কমরেড, এ তো একেবারে আপনি নতুন নতুন কথা বলবেন আর সোশ্যাল মিডিয়ায় গালাগালি দেবে কমেন্ট বক্সে। তো আজও বলছি কমরেড আব্বাস, আমি কালও বলেছি, আজও বলছি এবং আগামী দিনে বলবো। এদের নিজস্ব কোনো জাত নেই, এদের পীরের সন্তান বললে হবে না, দুজন হচ্ছে পীরের শয়তান। এটা আমি খুব পরিষ্কার করে বলছি। এরা কমরেড, এদেরকে পীরজাতা বলাটা যারা বলবে আমার মনে হয় তাদের গোনা হবে। আমি একদম খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি কতগুলো বিষয়ে আমি তুলে ধরতে চাই যারা মুসলমান সমাজকে গত 5 বছর ধরে বোকা বানানোর চেষ্টা করছে। তাদেরকে পীরের সন্তান বলা যায় না, পীরের শয়তান বলা যেতে পারে, তাদেরকে কমরেড বলা যেতে পারে। কারণ এরা সিপিএমের সঙ্গে জোট করে, সিপিএমের সঙ্গে কোলাকুলি করে। সিপিএম যেভাবে চালায় এরা সেইভাবে চলে, কখনো বিজেপি যেভাবে চালায় সেইভাবে চলে। তাই এদেরকে কমরেড ছাড়া এদেরকে আর কিছু বলা যায় বলে আমার অন্তত মনে হচ্ছে না। কমরেড বলছেন, আবার বলছেন বিজেপির দালাল, বিজেপির থেকে টাকা নিয়েছে। সেই নওশাদ সিদ্দিকী তো বলছে যে শুভেন্দু অধিকারীকে জেলে ঢোকানো হোক, সেটা আপনারা কেন পারছেন না? না, শুভেন্দু অধিকারীকে কবার বলেছে? ওটা তো একটা নাটক। যদি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি চিৎকার যদি কেউ করে থাকে, তারা হলো তৃণমূল কংগ্রেসের কর্মীরা। প্রথম দিন থেকে ওকে আমরা মির্জাপুর, বিশ্বাসঘাতক, গাদ্দার সবচেয়ে বেশি ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কবার বলেছে? বিজেপির বিরুদ্ধে কটা মিছিল গত 5 বছরে বের করেছে। কখনো নোটবন্দি হয়েছে, কখনো এনআরসি হয়েছে, কখনো সিএ হয়েছে, কখনো অকাপ সম্পত্তি তার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংশোধনী বিল এনে বাংলার সহ গোটা ভারতবর্ষের সংখ্যালঘুদের অধিকার কেড়ে নিয়েছে। নওশাদ সিদ্দিকী তো ধর্ণা দিল ওয়াকফ বিল। কখনো নিত্য প্রয়োজন জিনিসের দাম বেড়েছে গত 5 বছর। আমি বলছি কোথায় ছিল? আর যেটা ধর্ণা দেওয়ার কথা বলছেন, দেখুন, প্রথম যখন এই ওয়াকফ বিল যখন পার্লামেন্টে আসে, প্রথম বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি, ইন্ডিয়া জোট। হ্যাঁ, স্পিকার তখন একটা কমিটি তৈরি করতে বাধ্য হয়। সেই কমিটিতে তৃণমূলের একজন প্রতিনিধি ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যখন এই মিটিং হয়, বিজেপি সাংসদদের সঙ্গে সেখানে সেই মিটিংয়ে হাতাহাতি হয়, তার রক্তাক্ত হয়, সারা বাংলা সহ সারা দেশ জানে। নওশাদ বলেছে এটা না। যেদিন আমাকে বলতে দিন, যেদিন পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হয়, 3 দিন ধরে আলোচনা হয় এবং রাত 3টে পর্যন্ত ভোটাভুটি হয়। সেই ভোটাভুটিতে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সাংসদ সেখানে উপস্থিত থেকে ভোট দিয়েছিল। সংখ্যাধিক্যের জেরে সেদিন বিজেপি সেই ভোটে জিতে গিয়ে আইনটাকে পাশ করেছিল। বাংলার মাটিতে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লক্ষাধিক মানুষের র্যালি হয় এই ওয়াকফ আইনের বিরুদ্ধে। সারা বাংলা জুড়ে দিদি নির্দেশ দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন যে প্রত্যেকটা ব্লকে মিছিল হবে। আমরা সেদিন রাস্তায় নেমেছিলাম এই ওয়াকফ বিলের প্রতিবাদে, সংশোধনী বিলের প্রতিবাদে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেই কেসের উপর স্থগিত আদেশ জারি করে। এই ভাঙড়ের মাটিতে 4টে লোক নিয়ে মিছিল করতে গিয়ে এই আইএসএফরা পুলিশের গাড়ি জ্বালিয়েছিল, পুলিশের মাথা ফাটিয়েছিল, অনেক ঘটনা ঘটিয়েছিল, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে আমরা মিছিল করেছিলাম। এবং মালদাতে যে ঘটনা ঘটেছিল সেখানে দেখা গেছে এই ভাঙড়ের আইএসএফরা সেখানেও যুক্ত ছিল, পরিকল্পিতভাবে সেখানেও এই দাঙ্গার শরিক এই আইএসএফ। খুব স্বাভাবিক কারণে আজকের যেটা করছি এটা ড্রামা, এটা নাটক, যেখানে দেশের সর্বোচ্চ আদালত হস্তক্ষেপ করে সেই আইনটাকে স্থগিত করলো। তারপরে হঠাৎ করে 5 মাস 6 মাস পরে 4টে লোক নিয়ে, 4টে হুলিগান নিয়ে ওখানে গিয়ে এই ভণ্ডামি কেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। আসলে সামনে ভোট আসছে, নাটক করতে হবে, টিআরপি বাড়াতে হবে, পায়ের তলাতে ভাঙড়ে জমি সরে গেছে। বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন? তখন সবকিছু ডিজিটাল, আপনিও হয়ে উঠুন স্মার্ট। মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, গ্যাসের বিল পেমেন্ট, ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয়। এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে। আর প্রতিদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন লাকি গিফট। বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি। তাই এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএসপি অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়।